ক্ষমতা, অমরত্ব আর হাজার বছরের রাজত্ব। আচ্ছা ভাবুন তো, যেই মানুষটা হাজার বছর ধরে দুনিয়ার বুকে ত্রাস ছড়িয়েছে, যাকে কেউ কোনোদিন হারাতে পারেনি, তাকে যদি চোখের পলকেই কেউ হারিয়ে দেয়, আর সেই হারটাও যদি হয় আবার ভালোবাসার কাছে, শুনতে একদম রূপকথার মতো লাগছে, তাই না? কিন্তু আসল টুইস্ট তো এখানেই শুরু। আজকের গল্পটা কোনো সাধারণ হিরো আর ভিলেনের গল্প না। এ হলো এমন এক বাপ ছেলের গল্প যাদের পারিবারিক ঝামেলা মেটানোর জন্য কোনো সালিশ বসে না, লাগে সোজা ড্রাগন আর জাদুকরী শক্তি। একদিকে এক ক্ষমতালোভী বাবা যে তার মৃত স্ত্রীকে ফিরিয়ে আনার পাগলামিতে পুরো দুনিয়াকে বিপদে ফেলে দেয়, আর অন্যদিকে তার নিজেরই ছেলে যে অতীত থেকে পালাতে চেয়েছিল, কিন্তু নিয়তি তাকে টেনে আনে এক ভয়ঙ্কর মহাযুদ্ধে। 10টা জাদুকরী রিং, আত্মাকেকো দানব, এক মায়াবী জঙ্গল, আর গা শিরে ওঠা সব মার্শাল আর্টের অ্যাকশনে ভরপুর আমাদের এই আজকের গল্পের দুনিয়ায় আপনি হারিয়েই যাবেন। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম শ্যাং-চি, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা অনেক বছর আগে ওয়েনু নামের এক যোদ্ধাকে দেখতে পাই, যে কিনা 10টা জাদুকরী রিং খুঁজে পেয়েছিল। আর এই রিংগুলো এতটাই শক্তিশালী ছিল যে এগুলোর কারণে সে ঐশ্বরিক শক্তি আর অমরত্বের বরদান পেয়ে যায়। কিন্তু ওয়েনু কি আর সেই শক্তি ভালো কাজে লাগাবে? না, তার তো দরকার ছিল দুনিয়ার সব থেকে শক্তিশালী যোদ্ধা হওয়ার। আর তাই সেই 10 রিংস এর নামেই এক বিশাল সেনাবাহিনী বানিয়ে ফেলে, আর ইতিহাসের পর ইতিহাস জুড়ে বড় বড় রাজ্য নিমেষেই জয় করে নেয়। এরপর হাজার হাজার বছর ধরে সে শুধুই টাকা আর ক্ষমতার লোভে পুরো পৃথিবী দাপিয়ে বেরিয়েছিল। কিন্তু জানেন তো, মানুষের লোভের কোনো শেষ নেই। ঠিক তেমনি 1996 সালে সে তার শক্তি আরো বাড়ানোর জন্য একটা উপায় পেয়ে যায়। আর সেটা কি ছিল জানেন? সেটা ছিল তালো নামের একটা রহস্যময় গ্রামের জাদুকরী শক্তি। সবাই বলতো এই গ্রামটা এক বিশাল জঙ্গলের ঠিক মাঝখানে লুকিয়ে আছে, আর সেখানকার মানুষজন নাকি দেবতাদের যুদ্ধবিদ্যা জানে। শুধু তাই না, সেখানে নাকি অনেক জাদুকরী প্রাণীও থাকে। তো এটা শোনার পর আর দেরি কিসের, ওয়েনু তার দলবল নিয়ে সেই তালো গ্রামের খোঁজে বেরিয়ে পড়ে। কিন্তু যে জঙ্গলের ভেতর দিয়ে তারা যাচ্ছিল সেটা কোনো সাধারণ জঙ্গল ছিল না, এটা ছিল একটা মায়াবী জঙ্গল। তাই হঠাৎ তাদের গাড়িটা সোজা গিয়ে একটা খাদের ভিতরে পড়ে যায়। কিন্তু ওই যে 10টা রিং, সেগুলোর সাহায্যে ওয়েনু নিজেকে বাঁচিয়ে নেয়, আর পায়ে হেঁটেই সেই মায়াবী জঙ্গল পেরিয়ে তালো গ্রামের দিকে এগোতে থাকে। কিছুটা যাওয়ার পরেই তার সামনে এসে দাঁড়ায় ইয়াংলি নামের একটা মেয়ে, যে আসলে ওই জঙ্গলের রক্ষক। ওয়েনু তখন তার কাছে গ্রামের রাস্তা জানতে চাইলে ইয়াংলি তাকে সোজাসুজি না করে দেয়। সে বলে, তালো গ্রামে তোমার মতো মানুষের কোনো জায়গা নেই। ব্যাস, এই কথা শুনেই ওয়েনু রেগে আগুন। এরপর দুজনের মধ্যে শুরু হয় এক তুমুল লড়াই। অনেকক্ষণ ধরে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে, কিন্তু শেষমেশ ইয়াংলি তালো গ্রামের জাদুকরী শক্তি ব্যবহার করে ওয়েনুকে চোখের পলকেই হারিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার কি জানো? এই লড়াইয়ের মাঝখানেই তারা দুজনে একে অপরের প্রেমে পড়ে যায়। আফটার অল সিনেমা বলে কথা, বাস্তবে এমন হওয়ার কোনো চান্স নেই। আর তাই রাস্তাঘাটে কাউকে পছন্দ হলেই তার সাথে মারামারি করতে যাবেন না। যাই হোক, এরপর কয়েক বছর কেটে যায়। আমরা দেখতে পাই তাদের দুজনের দুটো মিষ্টি বাচ্চাও হয়েছে, শাং-চি আর শিয়ালিং। এদিকে ওয়েনু যেহেতু তার সাজানো সুখে সংসার পেয়ে গেছে, তাই সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে আর ওই রিংগুলো ব্যবহার করবে না। তার ভয় ছিল এই রিংগুলোর কারণে হয়তো তার পরিবারের কোনো ক্ষতি হতে পারে, তাই সেই রিংগুলো একটা বক্সে বন্দি করে রেখে দেয়। এরপর তারা বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল। একদিন ছোট্ট শাং তার মাকে জিজ্ঞেস করে বসে, বাবার রিংগুলো যদি এতই শক্তিশালী হয় তাহলে তুমি বাবাকে কিভাবে হারিয়েছিলে? তখন ইয়াংলি তাকে বলে যে তাদের গ্রামের সব মানুষের উপরেই মহারক্ষক ড্রাগনের আশীর্বাদ রয়েছে, আর যার উপর ড্রাগনের আশীর্বাদ থাকে তাকে কেউ হারাতে পারে না। এরপর সে শাংকে একটা লকেট গিফট করে আর বলে, যখনই মনে হবে তুমি পথ হারিয়ে ফেলছো, এই লকেট তোমাকে সঠিক পথ দেখাবে। কিন্তু একদিন যখন ওয়েনু বাড়িতে ছিল না, তখন আয়রন গ্যাং নামের একদল শত্রু তাদের বাড়িতে হামলা করে, কারণ ওয়েনু অনেক আগেই তাদের রাজ্য ধ্বংস করার চেষ্টা করেছিল, তাই তারা এসেছিল বদলা নিতে। এটা দেখে ইয়াংলি তার 2 বাচ্চাকে ঘরের ভিতরে লুকিয়ে রাখে আর নিজেই তাদের মুখোমুখি হয়। কিন্তু তার কাছে তখন কোনো জাদুকরী শক্তি ছিল না, কারণ ওয়েনুকে বিয়ে করার জন্য তাকে তার সব শক্তি ত্যাগ করতে হয়েছিল। আর এর ফলে সে ওই গুন্ডাদের সাথে পেরে ওঠে না, আর সেখানেই মারা যায়। এরপর ওয়েনু বাড়িতে ফিরে যখন তার স্ত্রীকে মৃত অবস্থায় দেখে, তখন সে ভিতর থেকে একেবারেই ভেঙে পড়ে। আর তারপরেই শুরু হয় আসল খেলা। স্ত্রীর মৃত্যুর বদলা নিতে সে আবারও সেই রিংগুলো হাতে পরে নেয়, আর যারা তাদের বাড়িতে এসেছিল তাদেরকে এক এক করে খুঁজে মারতে শুরু করে। এরপর সে তার ছেলে শাং-চিওকে মার্শাল আর্টে চরম ট্রেনিং দিতে থাকে। কয়েক বছরের মধ্যেই শাং-চি ফাইটে একেবারে ওস্তাদ হয়ে যায়। তখন ওয়েনু শাংকে বলে যে তোমার মাকে মেরেছিল সেই খুনিকে আমি খুঁজে পেয়েছি। তাই মাত্র 14 বছর বয়সেই ওয়েনু তাকে পাঠায় আয়রন গ্যাং এর লিডারকে খুন করতে। যাওয়ার সময় ওয়েনু তার ছেলেকে বলে, তুমি যখন ফিরে আসবে তখন পুরো দুনিয়া আবারও 10 রিংস এর সামনে মাথা নত করবে। এরপর শাং-চি মিশনে চলে যায়, কিন্তু মিশন শেষ করার পর সে তার বাবার কাছে ফিরে আসে না। সে পালিয়ে সোজা চলে যায় সান ফ্রান্সিসকো শহরে, আর নিজের নাম বদলে রাখে শন, কারণ সেই সব মারামারি ছেড়ে একটা সাধারণ জীবন কাটাতে চাচ্ছিল। তার মন বলছিল যে সে যা করছে সেগুলো ভুল। এরপর আমাদেরকে বর্তমান সময় দৃশ্য দেখানো হয়, যেখানে শাং সকালে উঠে তার 10 বছরের পুরনো বেস্ট ফ্রেন্ড কেটির বাড়িতে যায়। তারা দুজনে মিলে একটা জায়গায় গাড়ি পার্কিং এর চাকরি করত। আর এভাবে একদিন যখন তারা বাসে করে কাজে যাচ্ছিল, 10 রিংস এর কিছু লোকজন হঠাৎ করে শাংয়ের বাসে উঠে তার উপর হামলা করে বসে। আসলে ওয়েনু এদেরকে পাঠিয়েছিল শাংয়ের গলায় থাকা সেই লকেটটা ছিনিয়ে নিতে, কিন্তু শাং কোনো মতেই সেটা দিতে রাজি ছিল
না, কারণ এটাই ছিল তার মায়ের শেষ স্মৃতি। তো শাং রেগে গিয়ে তখন তাদের উপরেও ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় বাসের ভিতর এক মারাত্মক ফাইট সিন। চোখের পলকেই শাং সবাইকে ধুলোয় মিশিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় রেজার ফিস্ট নামের একটা বিশাল দেহী লোক। সে ছিল টেন রিংসের সব থেকে ভয়ানক যোদ্ধা, যার তলোয়ার যে কোনো কিছুকে মাখনের মতো কেটে ফেলতে পারত। সে শাংয়ের উপর একের পর এক আক্রমণ করতে থাকে, আর শাংও তার স্কিল দিয়ে কোনোভাবে সেগুলো থেকে বেঁচে যাচ্ছিল। কিন্তু ফাইটের এক পর্যায়ে ভুল করে রেজার ফিস্ট তার তলোয়ারের আঘাতে বাসের ব্রেক ফেল করে দেয়। এদিকে যাত্রীবাহী বাস তখন ফুল স্পিডে চলছে, আর ড্রাইভারও এই ভয়ে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। কি একটা অবস্থা, তাই না? তখন কেটি কোনো মতে দৌড়ে গিয়ে ড্রাইভারের সিটে বসে বাস সামলানোর চেষ্টা করে। এদিকে শাং আর রেজার ফিস্টের মধ্যে তুমুল লড়াই চলছে। হঠাৎ রেজার ফিস্টের তলোয়ারের কোপে পুরো বাসটাই মাঝখান থেকে দুই টুকরো হয়ে যায়। আর এটা দেখে শাং তখন সবাইকে তাড়াতাড়ি বাসের সামনের বগিতে যেতে বলে, আর নিজে লেজার ফিস্টকে লাথি মেরে এক লাফে সামনের বগিতে চলে আসে। আর পিছনের বগির সাথে লেজার ফিস্টও ছিটকে গিয়ে ক্রাশ করে। শাং ভাবছিল এই যাত্রায় সে বেঁচে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত ক্রাশ করার আগেই রেজার ফিস্ট শাংয়ের গলায় থাকা সেই লকেটটা ছিনিয়ে নিয়েছিল। এরপর শাং ভয়ে ভয়ে বাড়িতে ফিরে আসে আর ম্যাকাওয়ে যাওয়ার জন্য প্যাকিং করতে শুরু করে, কারণ সে জানতো তার মায়ের দেওয়া ঠিক একই রকমের আরেকটা লকেট তার বোন শিয়ালিং এর কাছে আছে। তাই গুন্ডারা নির্ঘাত এবার তার বোনের কাছে যাবে। কেটি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাই এইসব কি চলছে? তুমি আসলে কে? তখন শাং তাকে সব সত্যি কথা বলে যে ওই গুন্ডাদেরকে তার বাবাই পাঠিয়েছিল, আর এখন তারা তার বোনের উপর হামলা করবে, তাই তাকে যেভাবে হোক তার বোনের কাছে পৌঁছাতে হবে। এই কথা শুনে কেটিও তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা দুজনে প্লেনে করে ম্যাকাওয়ের দিকে রওনা দেয়। রাস্তায় শাং কেটিকে তার জীবনের পুরো গল্পটা বলে, কিন্তু একটা কথা সে লুকিয়ে যায়। সে বলে তাকে যে মিশনে পাঠানো হয়েছিল সেটা নাকি সে পূরণ করেনি। আসলে শাং তার বেস্ট ফ্রেন্ডের সামনে নিজেকে খুনি প্রমাণ করতে চাচ্ছিল না। যাই হোক, কয়েক ঘন্টা পর তারা ম্যাকাওতে পৌঁছে যায়, যেখানে তারা সোজা একটা ইলিগাল ফাইট ক্লাবে চলে যায়, কারণ শিয়ালিং তাকে যে পোস্টকার্ডটা পাঠিয়েছিল তাতে ওই জায়গারই ঠিকানা ছিল। লিফটে করে উপরে উঠতেই ধোকা দিয়ে শাংকে একটা ফাইটের কন্ট্রাক্টে সাইন করে নেওয়া হয়, কারণ বাসের ওই ফাইটের ভিডিও ততক্ষণে ইন্টারনেটে ভাইরাল। আর এই বিল্ডিং এ যে ইলিগাল ফাইট হতো সেগুলো ডার্ক ওয়েবে স্ট্রিম হতো, আর সেখানে মানুষ বাজিও ধরতো। তো কি আর করা, শাং যখন ফাইট করার জন্য রিংয়ে নামে তখন দেখা যায় তার প্রতিপক্ষ আর কেউ না, বরং তার নিজেরই বোন শিয়ালিং। শিয়ালিং তার উপর অনেক রেগেছিল, কারণ শাং মিশনে যাওয়ার আগে বলে গিয়েছিল সে 3 দিনের মধ্যেই ফিরে আসবে, কিন্তু সে আর এরপরে কখনোই ফেরেনি। আর এই রাগে শিয়ালিং তাকে আচ্ছা মতো ধোলাই দেয়, আর শাং এই ফাইটে হেরে যায়। ফাইট শেষে শিয়ালিং যখন শাংয়ের সাথে দেখা করে তখন সে রেগে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি চাও? শাং তাকে লকেটের ব্যাপারটা বুঝিয়ে বলে যে তাদের বাবা এই লকেট দিয়ে কোনো একটা ভয়ঙ্কর কিছু করতে চাইছে। তখন শিয়ালিং বলে, যখন আমার তোমাকে সব থেকে বেশি দরকার ছিল তখন তুমি আমাকে একা ফেলেই চলে গিয়েছিলে, তাই আমার আর তোমাকে এখন কোনো দরকার নেই, এই জায়গা আমি নিজের দমে তৈরি করেছি। শাং তখন অবাক হয়ে বলে, তাহলে তুমি আমাকে ওই পোস্টকার্ডটা পাঠালে কেন? শিয়ালিং তখন আকাশ থেকে পড়ে। সে বলে, আমি তো তোমাকে কোনো পোস্টকার্ড পাঠাইনি। আর এটা শুনেই শাং বুঝতে পারে যে তাদের বাবা আসলে তাদের দুজনকেই ফাঁদে ফেলেছে। ঠিক সেই মুহূর্তেই সেখানে টেন রিংস এর লোকেরা হামলা করে বসে। এদিকে শিয়ালিং পরিস্থিতি খারাপ দেখে শাং আর কেটিকে নিজের অফিসে বন্ধ করে তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু শাং কি আর আটকে থাকার পাত্র? সে কাজ ভেঙে কেটিকে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু কেটি তো ভয়ে কাঁপছিল, কারণ তাকে সরু বাঁশের উপর দিয়ে হেঁটে নিচে নামতে হচ্ছিল। শাং তাকে সাহস দিয়ে বলে এখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। এরপর তারা একে অপরকে সাহস দিতে দিতে আস্তে আস্তে নিচে নামতে শুরু করে, কিন্তু টেং রিংস এর লোকেরা তাদেরকে দেখে ফেলে। শাং তখন কেটিকে এগিয়ে যেতে বলে আর নিজে একাই ওদের রাস্তা আটকানোর সিদ্ধান্ত নেয়। শুরু হয় ধুম ধাক্কা মারামারি। অন্যদিকে কেটি তখন এগোচ্ছিল, তখন একজন ফাইটার তার উপর হামলা করে বসে, আর সে প্রায় নিচে পড়েই যাচ্ছিল। ঠিক তখনই শিয়ালিং এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর দুই ভাই বোন মিলে ফাটিয়ে লড়াই করতে থাকে। ফাইটের মাঝখানেই শাং বলে ওঠে, তুমি তো আমাদেরকে মরার জন্য ছেড়ে গিয়েছিলে। শিয়ালিং তখন জবাব দেয়, এবার নিশ্চয়ই বুঝতে পারছো বিপদের সময় কাউকে একা ফেলে গেলে ঠিক কেমন লাগে। এরপর তারা দুজনে মিলে সবাইকে প্রায় শেষই করে ফেলেছিল। এমন সময় সেখানে হাজির হয় টেন রিংস এর আরেক ভয়ানক লিডার ডেথ কিলার। সে শিয়ালিং এর কাছ থেকে লকেটটা ছিনিয়ে নিয়ে পালাতে শুরু করে। শাংও তার পিছু নেয়। ডেথ কিলার যখন হেলিকপ্টারে লাফ দিতেই যাবে ঠিক তখনই শাং তাকে ধরে ফেলে। দুজনের মধ্যে শুরু হয় চরম ফাইট। আর ডেথ কিলারের উপর শাং এর অনেক বছর ধরেই রাগ জমা ছিল, কারণ এই ডেথ কিলারই ছোটবেলায় শাংকে ট্রেনিং এর নামে অনেক টর্চার করেছিল। আর তাই শাং রেগে গিয়ে তাকে মারাত্মকভাবে মারতে শুরু করে। আর ঠিক যখনই সে ডেথ কিলারকে মেরেই ফেলবে তখনই সেখানে স্বয়ং তার বাবা ওয়ানু এসে হাজির হয় আর তাকে থামিয়ে দেয়। আর ওয়েনু তখন তার ছেলেকে বলে, তোমাকে আমার খুব মনে পড়ছিল। এরপর সে তাদের সবাইকে জোর করে হেলিকপ্টারে বসিয়ে নিজের ডেরায় নিয়ে আসে। সেখানে পৌঁছানোর পর টেন রিংস এর আর্মিরা তাদেরকে স্বাগত জানায়। শিয়ালিং কেটিকে তার রুমে নিয়ে গেলে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তোমার বাবা কি আমাদেরকেও মেরে ফেলবে? শিয়ালিং তাকে আশ্বস্ত করে বলে, চুপচাপ থাকলে বাবা ভুলেই যাবে যে তুমি এখানে আছো। মায়ের মৃত্যুর পর সে একেবারেই বদলে গেছে। আমাকে দেখলে নাকি তার মায়ের কথা মনে পড়ে, তাই তিনি আমার দিকেও তাকাতেন না। এই অবহেলার কারণেই আমি একা একা মার্শাল আর্ট শিখতে শুরু করি, কারণ ছেলেদের সাথে ট্রেনিং করা আমার নিষেধ ছিল। কিন্তু আমি দূর থেকেই তাদেরকে দেখে সব শিখেছি। কেটি জিজ্ঞেস করে, তুমি কবে বাড়ি ছেড়েছিলে? শিয়ালিং তখন বলে, 16 বছর বয়সে সে বুঝে গিয়েছিল তার ভাই আর ফিরবে না, তাই সেও এখান থেকে পালিয়ে গিয়েছিল।
গিয়েছিল। এরপর দেখা যায় ডিনার টেবিলে সবাই একসাথে বসে খাচ্ছে। শাং তার বাবাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে খুঁজলেন কিভাবে? আর ওয়েনু তখন হাসতে হাসতে বলে, তোমাদের দুজনকে আমি কখনো হারাইনি, সবসময় তোমাদের উপর আমার নজর ছিল। এবার সময় এসেছে তুমি তোমার বাবার পাশে এসে দাঁড়াবে। কিন্তু শাং এটা শুনে সোজাসুজি নিষেধ করে দেয়। সে বলে, এটা কখনোই হবে না, আমি তোমার মতো খুনি হতে চাই না। এরপর ওয়েনু তাদেরকে একটা ঘরে নিয়ে গিয়ে বলে যে তারা চলে যাওয়ার পর ইয়ালিং এর স্মৃতি তাকে অনেক কষ্ট দিত। তাই সে তালোগ্রাম নিয়ে রিসার্চ শুরু করে। আর সে জানতে পারে পাহাড়ের গভীরে একটা দরজা আছে, তার পেছনে তালোগ্রামের লোকেরা তার মাকে বন্দি করে রেখেছে। শাং আর শিয়ালিং এই কথা শুনে প্রথমে হেসেই উড়িয়ে দেয়। তখন ওয়েনু তাদেরকে বোঝায়, প্রথমে আমারও বিশ্বাস হয়নি, কিন্তু একদিন আমি যখন এই ঘরে একা বসে কাজ করছিলাম তখন আমি স্পষ্ট তোমাদের মায়ের গলার আওয়াজ শুনতে পাই। সে বলছিল তার সাহায্যের প্রয়োজন। শাং অবাক হয়ে বলে, গ্রামের লোকেরা এটা কেন করবে? তখন ওয়েনু জানায়, যখন আমরা বিয়ে করতে চাই তখন তোমার মা গ্রামের বয়স্কদের কাছে অনুমতি চেয়েছিল, কিন্তু তারা আমাকে অযোগ্য বলে অপমান করে বের করে দিয়েছিল। আর তাই আমার বিশ্বাস তারা তোমার মাকে আজও বন্দী করে রেখেছে। শাং অনেক বোঝানোর চেষ্টা করে যে মা অনেক আগেই মারা গেছে, কিন্তু কে শোনে কার কথা। এরপর ওয়েনু তাদেরকে একটা বড় হলে নিয়ে যায় যেখানে একটা ড্রাগনের মূর্তি ছিল। ওয়েনু ওই লকেটটা ড্রাগনের চোখে পড়াতেই হঠাৎ করে মেঝেতে প্রচুর পানি বেরিয়ে আসতে শুরু করে, আর সেই পানিতে তালোগ্রামের একটা ম্যাপ তৈরি হয়। ওয়েনু তখন বলে, তালোগ্রামের রাস্তাটা আসলে একটা গোলক ধাঁধা, কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে একটা সোজা রাস্তাও আছে যেটা বছরে শুধু একবারই খোলে, আর আমি এখন দুটো রাস্তায় জানি। এরপর সে তার পুরো আর্মিকে আদেশ দেয়, 3 দিন পর আমি আমার স্ত্রীকে মুক্ত করতে তালোগ্রামে আক্রমণ করব। আর সে শাংকে বলে তাকে সাহায্য করার জন্য। শিয়ালিং তখন জিজ্ঞেস করে, গ্রামের লোকেরা যদি আপনাকে আটকানোর চেষ্টা করে? ওয়েনু তখন গম্ভীর গলায় বলে, তাহলে পুরো গ্রাম জ্বালিয়ে ছাই করে দেব। শাং তখন রেগে গিয়ে বলে যে সে কিছুতেই তাকে তার মায়ের গ্রামে ঢুকতে দেবে না। এই কথা শুনে ওয়েনু রেগে গিয়ে তার উপর হামলা করে আর তাদেরকে একটা জেলে বন্দী করার আদেশ দেয়। এরপর ওয়েনু যখন তার নিজের ঘরে যায় সে আবারও ইয়াংলির গলার আওয়াজ শুনতে পাচ্ছিল, আর তার মনে হচ্ছিল তার স্ত্রী তাকে বলছে আমরা খুব জলদি এক হতে চলেছি। এদিকে জেলে বসে শাং খুব টেনশনে পড়ে যায়। সে বলে, বাবার আগে যদি আমরা গ্রামে পৌঁছতে না পারি তাহলে তিনি আমাদের মায়ের শেষ স্মৃতিটাও ধ্বংস করে ফেলবে। ঠিক তখনই তারা জেলের ভেতরে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজটা অনুসরণ করে তারা দেখতে পায় সেখানে ট্রেভার নামের একটা বিদেশি লোক বসে আছে। ট্রেভার তখন তাদেরকে জানায় সে আসলে একজন অভিনেতা, এক প্রডিউসার নাকি তাকে সন্ত্রাসীর রোল দিয়েছিল, কিন্তু সে জানতো না যে ওই প্রডিউসার নিজেই আসলে এক সন্ত্রাসী। তাই পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দেয়। এরপর ওয়েনু তাকে ওখান থেকে ছাড়িয়ে এনেছিল মারার জন্য, কিন্তু ট্রেভারের অভিনয় দেখে ওয়েনুর মন গলে যায়। তাই এখন সে প্রতি সপ্তাহে তার জন্য একটা করে শো করে। ট্রেভার যখন তার গল্প বলছিল তখনই সেখানে মাথা ছাড়া একটা অদ্ভুত জাদুকরী প্রাণী চলে আসে। এটা দেখে তো শাং আর কেটি ভয় অস্থির। তখন ট্রেভার জানায় এই প্রাণীটার নাম মরিস, আর ট্রেভার নাকি ওর ভাষা বোঝে। মরিস নাকি বলছে যে শাংকে ও চেনে, কারণ সে তালোগ্রামে শাংয়ের মায়ের সাথেই থাকতো। ওয়েনু জঙ্গল থেকে আসার সময় একে তুলে এনেছিল, আর এখন মরিস নিজের বাড়িতে ফিরতে চায়। শাং তখন বলে, আমার হাতে থাকলে তো আমি নিয়ে যেতাম, কিন্তু বাবার মতে রাস্তা তো বছরে মাত্র একবার খোলে। তখন মরিস জানায় যে সে তাদেরকে সেখানে নিয়ে যেতে পারবে আর গোলকধাঁধাও পার করে দেবে, কিন্তু এই কাজটা মোটেও সহজ না, কারণ আজ পর্যন্ত কেউ নাকি জীবিত ওই জঙ্গল পার করতে পারেনি। এদিকে কেটি তখন জিজ্ঞেস করে, তালোগ্রামে যাওয়া তো পরের কথা, আমরা এখান থেকে বের হবো কিভাবে? আর ঠিক তখনই শিয়ালিং একটা গোপন সুড়ঙ্গের পথ খুঁজে পায়। সে তাদেরকে বলে, বাবা এই পুরো জায়গার নিচে একটা সুড়ঙ্গ বানিয়েছিল, আর আমি যখন গতবার পালিয়েছিলাম তখন এই সুড়ঙ্গ ব্যবহার করে এখান থেকে পালিয়েছিলাম। এরপর তারা সবাই মিলে সেই সুড়ঙ্গ দিয়ে একটা ওয়্যার হাউসে পৌঁছায়, আর ওয়েনুর একটা গাড়ি চুরি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গার্ডরা তাদেরকে সিসিটিভি ক্যামেরায় দেখে ফেলে। তাই তারা সোজা রাস্তা বাদ দিয়ে আরেকটা রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই দরজা আবার শুধু 10 রিংস এর মেম্বারদের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলতো। এদিকে ততক্ষণে 10 রিংস এর লোকেরা তাদেরকে ঘিরে ফেলেছিল। তখন শাং মাথা খাটিয়ে এক গুন্ডার হাত ধরে ওই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে চাপ দিয়ে দেয়। ব্যাস দরজা খুলে যায় আর তারা পালিয়ে বাঁচে। সকাল হতেই তারা জঙ্গলে পৌঁছে যায়, আর সেই জাদুকরী প্রাণী মরিস তাদেরকে সঠিক পথ দেখাতে থাকে। মায়াবী জঙ্গলের গাছের ফাঁক দিয়ে তারা একটা বিশাল ঝর্ণার সামনে এসে পৌঁছায়। ঝর্ণার ভেতরে গাড়ি ঢুকতেই হঠাৎ করেই সব পানি জমে বরফ হয়ে যায়, আর একটা গোপন রাস্তা দিয়ে তারা সোজা তালোগ্রামের সীমানায় পৌঁছে যায়। আর তাদের চোখের সামনে একটা অপরূপ দৃশ্য ফুটে ওঠে। চারিদিকে শুধু অদ্ভুত আর জাদুকরী প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর তারা গ্রামের সীমানায় পৌঁছায়, আর সেখানকার লোকেরা তাদেরকে শত্রু ভেবে তাদেরকে সেখানে থামিয়ে দেয়। তারা আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই ইয়াংলির বোন মানে শাংয়ের খালা নান এসে তাদেরকে থামায়। নান তাদেরকে দেখে অনেক খুশি হয়, কিন্তু শাং বলে যে তাদের হাতে একদম সময় নেই, কারণ তার বাবা খুব জলদি এখানে হামলা করতে আসছে। এই কথা শুনে নান তাদেরকে নদীর ধারে নিয়ে যায় আর একটা কালো রঙের বিশাল দরজার দিকে ইশারা করে। নান তখন বলতে থাকে, আমরা হলাম এই কালো দরজার রক্ষক। এই দরজার পেছনে একটা ভয়ঙ্কর জিনিস বন্দী আছে, যা থেকে আমরা পুরো দুনিয়াকে রক্ষা করি। শাং তখন বলে, বাবা তো ওই দরজায় খুলতে আসছে, কারণ তার ধারণা মা ওই দরজার ভেতরেই বন্দী আছে। আর শিয়ালিং তখন তার খালাকে তার মায়ের গলার আওয়াজ শোনার ব্যাপারটা বলে। তখন নান তাদেরকে তালোগ্রামের ইতিহাস বলতে শুরু করে। সে বলে, হাজার হাজার বছর আগে তাদের গ্রাম খুব শান্ত ছিল, কিন্তু একদিন অন্ধকারের এক ভয়ঙ্কর দানব যার নাম সোলার ইটার, সে তার বাহিনী নিয়ে সেখানে হামলা করে। তারা মানুষের আত্মা শুষে নিয়ে শক্তিশালী
শক্তিশালী হতো। তারা দুনিয়ার পর দুনিয়া ধ্বংস করছিল, আর যখন তালগ্রামের লোকেরা তাদের সাথে কিছুতেই পেরে উঠছিল না, ঠিক তখনই এক মহারক্ষক ড্রাগন এসে তাদেরকে সাহায্য করে আর ওই দানবটাকে ওই কালো দরজার পেছনে বন্দী করে। আর তখন থেকে এই গ্রামের লোকেরা ওই দরজা পাহারা দিচ্ছে। নান তাদেরকে আরো বলে, শুধু তোমাদের বাবাই না, যুগে যুগে অনেকেই ওই দরজা খোলার চেষ্টা করেছে। আসলে ওই দানবটা মানুষের মনে সবচেয়ে বড় দুর্বলতা নিয়ে খেলা করে, আর সে টেন রিংস এর শক্তি সম্পর্কে জানে। আর তাই সে তোমাদের বাবাকেও তোমাদের মায়ের গলার আওয়াজ নকল করে ডাকছে, যাতে সে এসে ওই দরজাটা খুলে দেয়। এরপর নান তাদের পূর্বপুরুষদের ঘরে নিয়ে গিয়ে জাদুকরি ড্রাগনের চামড়া দিয়ে বানানো একটা বিশেষ পোশাক তাদের দুজনকে উপহার দেয়। এরপর নান তাদেরকে বলে, মা হারানোর পর সবাই নিজেকে একা ভাবে, কিন্তু তোমরা একা না, তোমরা এই পরিবারেরই অংশ। এরপর সবাই মিলে যুদ্ধ করার প্রস্তুতি নিতে শুরু করে। কেটি তীর চালানো শিখতে শুরু করে, আর শাং তার খালার কাছ থেকে তার মায়ের সেই স্পেশাল ফাইটিং টেকনিক শিখতে শুরু করে, যে টেকনিক দিয়ে তাদের মা তাদের বাবাকে প্রথমবার হারিয়েছিল। অন্যদিকে ওয়েনু তার আর্মি নিয়ে সকালে তালগ্রামের দিকে রওনা হয়। এদিকে শাংয়ের মনে বারবার পুরনো কথা মনে পড়ছিল, কিভাবে তার মায়ের মৃত্যু হয়েছিল। এটা ভেবেই সে খুব ইমোশনাল হয়ে পড়ে। কেটি সেখানে আসলে শাং তাকে সত্যিটা বলে দেয় যে সে আসলে 14 বছর বয়সেই তার মায়ের খুনিকে মেরে ফেলেছিল। সে ভেবেছিল নাম পরিচয় বদলালেই হয়তো সে তার অতীতকে ভুলে যাবে, কিন্তু আজ তার মা বেঁচে থাকলে তাকে ঘৃণা করত। কেটি তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ নেই, দোষ সব তার বাবার। আর তখন শাং খুব কঠিন গলায় বলে, আমার বাবাই আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, কারণ তার অতীতের জন্যই সেদিন আমার মাকে মরতে হয়েছিল, আর এখন সে আমার মায়ের গ্রাম ধ্বংস করতে আসছে। আমি তাকে কিছুতেই ছাড়বো না। পরের দিন সকালে যুদ্ধ শুরু হয়ে যায়। ওয়েনু তার বিশাল বাহিনী নিয়ে সেখানে হাজির হয়। নান ওয়েনুকে বোঝানোর চেষ্টা করে যে তার স্ত্রী আসলে ওখানে নেই, ওটা একটা দানবের চাল, কিন্তু ওয়েনু কারো কথা না শুনেই সরাসরি আক্রমণ করে বসে। শুরু হয়ে যায় এক মহাযুদ্ধ। ওয়েনু তখন ওই কালো দরজা ভাঙার জন্য সেদিকে এগোলে শাং তার রাস্তা আটকায়। শাং বলে, আমি আপনাকে ভয় পাই না, কিন্তু ওয়েনু তার উপর মারাত্মক হামলা করে আর তাকে খোঁটা দিয়ে বলে, তুমি তো সারা জীবন ভয়ে ভয়ে পালিয়েছো, এমনকি তোমার মাকেও মারার সময় তুমি কিছুই করনি। শাংও রেগে গিয়ে বলে, মায়ের মৃত্যুর পর আমাদের আপনাকে দরকার ছিল, কিন্তু আপনি আমাদের বদলে ওই রিংগুলোকেই বেছে নিয়েছিলেন। এরপর শাং আরো বলে, মা যদি ফিরেও আসে তাও কখনো আপনার মতো মানুষের সাথে থাকতে চাইবে না। এই কথা শুনে ওয়েনু রাগে অন্ধ হয়ে 10 রিংস দিয়ে শাংয়ের উপরে এমন এক আঘাত করে, সেই আঘাতে শাং ছিটকে গিয়ে নদীর গভীরে পানিতে তলিয়ে যায়। এরপর ওয়েনু সেই দরজার কাছে গিয়ে রিংগুলো দিয়ে বারবার সেই দরজায় আঘাত করতে থাকে, আর একটু একটু করে দরজা ভাঙতেই ভেতর থেকে ওই আত্মা খেকো দানবরা বাইরে বেরিয়ে আসতে শুরু করে। শিয়ালিং তখন চিৎকার করে রেজার ফিস্টকে বলে, তোমাদের এই সাধারণ অস্ত্র দিয়ে কোনোভাবে এই দানবদেরকে থামাতে পারবে না, তাই এখন তোমাদের উচিত আমাদের সাথে এক হয়ে লড়াই করা। কিন্তু রেজার ফিস্ট প্রথমে পাত্তা দেয় না, কিন্তু যখন সে দেখে একটা দানব ডেথ কিলারের আত্মা শুষে নিয়ে তাকে মেরে ফেলেছে, তখন তার চোখ খোলে। এরপর ওই দানবগুলো রেজার ফিস্টকে আক্রমণ করলে নান তার জাদুকরি অস্ত্র দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। আসলে তালগ্রামের সবার অস্ত্রের গায়ে ড্রাগনের চামড়া দিয়ে বানানো এক বিশেষ বর্ম ছিল, আর এগুলোর কারণেই দানবগুলো মারা যাচ্ছিল। আর এরপর 10 রিংস এর বাকি সৈনিকরাও তালগ্রামের বাকিদের সাথে মিলে লড়াই করতে শুরু করে। কিন্তু এদিকে সেই ছোট্ট দানবগুলো মানুষদের আত্মা নিয়ে সোজা দরজার পেছনে থাকা তাদের লিডারকে খাওয়াতে শুরু করে, যাতে সে শক্তিশালী হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। অন্যদিকে পানির নিচে তলিয়ে যাওয়া শাংয়ের হঠাৎ করেই তার মায়ের কথা মনে পড়ে। তার মা তাকে বলেছিল, ভয় পেও না, ড্রাগনের আশীর্বাদ তোমার সাথেই আছে। ঠিক তখনই শাংয়ের চোখ খুলে যায়, আর তার সামনে স্বয়ং সেই মহারক্ষক ড্রাগন এসে হাজির হয়। ভেবে দেখো সিনটা কতটা এপিক। শাং সেই ড্রাগনের পিঠে চড়ে সোজা পানির থেকে বাইরে বেরিয়ে আসে। ড্রাগনটা এসেই ওই আত্মাখেকো দানবগুলোকে খেতে শুরু করে দেয়। এরপর শাং গিয়ে তার বাবাকে আটকানোর চেষ্টা করে। সে তার মায়ের শেখানোর টেকনিকটা ব্যবহার করে ওয়েনুর হাত থেকে 5টা রিং নিজের কবজায় নিয়ে নেয়, কিন্তু তাতেও তার বাবা শান্ত হয় না। সে তার বাকি 5টা রিং দিয়ে আবারও শাংয়ের উপর হামলা করে, আর দেখা যায় এবার শাং পুরো 10টা রিংকেই নিজের কবজায় করে নিয়েছিল। কিন্তু সে তার বাবাকে মারে না, বরং সেই রিংগুলো তার সামনেই ফেলে দেয়, কারণ তার কাছে এই শক্তির কোনো মূল্য নেই। ঠিক তখনই দরজা ভেঙে সেই আসল ভয়ঙ্কর দানবটা বাইরে বেরিয়ে আসে। সে এসেই প্রথমে শাংয়ের উপর হামলা করে, কিন্তু ঠিক তখনই ওয়েনুর জ্ঞান ফেরে। সে বুঝতে পারে সে কতটা বড় ভুল করতে যাচ্ছিল। সে শাংকে বাঁচাতে গিয়ে নিজেই ওই দানবের হাতে ধরা পড়ে যায়। দানবটা ওয়েনুর আত্মা শুষে নিতে শুরু করে। ওয়েনু যখন বুঝতে পারে এখন তার আর কোনো উপায় নেই, তখন সে তার সব রিংগুলো নিজের ইচ্ছাতেই শাংয়ের হাতে পরিয়ে দেয়, আর সে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দানবটা এবার শাংয়ের দিকে এগোতে থাকে, কিন্তু তখনই শিয়ালিং ড্রাগনের পিঠে চড়ে এসে দানবটার উপর হামলা করে। এদিকে সেই সোল ইটার তখনও তার পুরোপুরি শক্তি ফিরে পায়নি, তাই সে আরো আত্মা খাওয়ার জন্য গ্রামের দিকে এগোতে শুরু করে। আর শাং তখন সেই রিংগুলো ব্যবহার করে পাথর দিয়ে সেই দরজাটা বন্ধ করে দেয়, আর ড্রাগনকে নিয়ে দানবটাকে আটকাতে যায়। ড্রাগন আর দানবের মধ্যে শুরু হয় অ্যাকশন আর ভয়ানক যুদ্ধ। ড্রাগন তখন তার পানির শক্তি দিয়ে প্রথমে দানবটাকে আটকে ফেলে, কিন্তু ঠিক তখনই সেই ছোট দানবগুলো গ্রামের মানুষের অনেকগুলো আত্মা নিয়ে এসে সোলিটারের মুখে ঢেলে দেয়, আর এর ফলে সে তার শক্তি ফিরে পায়। এরপর সে তার শক্তি ব্যবহার করে ড্রাগনের কবজা থেকে মুক্ত হয়ে যায়। এরপরে ওই দানবটা ড্রাগনটাকেও চেপে ধরে আর ড্রাগনের আত্মা শুষতে শুরু করে। আর ঠিক তখনই গ্রামের এক মুরব্বী কেটিকে বলে, যদি এই দানবটা
দানবটা আমাদের ড্রাগনের আত্মা শুষে নেয় তাহলে তাকে আটকানো অসম্ভব হয়ে পড়বে। তাই আমাদেরকে ওই দানবের গলায় নিশানা লাগাতে হবে। কিন্তু তারা দুজনেই তীর ছুটতেই যাবে, তার আগে একটা ছোট্ট দানব এসে সেই মুরব্বীর আত্মাও নিয়ে চলে যায়। এখন কেটি পুরোপুরি একা হয়ে পড়েছে আর তার হাতে ছিল মাত্র একটা তীর। এদিকে এসে মাত্র গতকালই তীর চালানো শিখেছে, তাই সে কি করবে ভয় বুঝতে পারছিল না। অন্যদিকে সেই দানবটা ততক্ষণে শেলিংকেও আটকে ধরে আর তাকে সাংয়ের থেকে আলাদা করার চেষ্টা করছিল, কিন্তু সাং এবার তার বোনের হাতটা শক্ত করে ধরে ফেলে। শেলিং বারবার বলছিল আমার হাত ছেড়ে দাও, তা না হলে দানবটা ড্রাগনের আত্মা শুষে নিবে। কিন্তু সাং তখন তার বোনকে বলে আমি একবার এই ভুলটা করেছি, কিন্তু আর কখনোই করব না। এদিকে সেই বিশাল দানবটা ড্রাগনের আত্মা প্রায় শুষেই নিচ্ছিল। ঠিক তখনই কেটি নিচ থেকে তার শেষ তীরটা চালিয়ে দেয় আর সেটা সোজা গিয়ে দানবের গলায় গিয়ে লাগে। আর এই আঘাতের কারণে ড্রাগনের আত্মা বেঁচে যায়। এবার ড্রাগন তার পুরো শক্তি দিয়ে পানির দিকে ছুটে যায়। আর যখনই সেই দানবটা ড্রাগনটাকে ফলো করছিল, ড্রাগন তার পানির শক্তি দিয়ে দানবটাকে আবারও আটকে ফেলে। আর ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে সাং তার হাতে থাকা 10টা রিং দানবটার বুকের ভেতর গেঁথে ফেলে। আর সে তার বিশেষ শক্তি ব্যবহার করে রিংগুলোকে একটা স্পেশাল মুভমেন্ট দেয়, যার ফলে দানবটা সেখানেই মারা যায়। আর দানবটা মরার সাথে সাথেই সেই ছোট দানবগুলো সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর সাং আর শেলিং ড্রাগনের পিঠে করে গ্রামে ফিরে আসে, কিন্তু দেখা যায় তাদের এই যুদ্ধে গ্রামের অনেক মানুষই মারা গেছে। আর তাই ওই দিন রাতেই তারা মৃত মানুষদেরকে সম্মান জানায়, যাদের কারণে তাদের গ্রামটা আবারও বেঁচে গিয়েছিল। আর দেখা যায় ড্রাগন আবারও আকাশে উড়ে যায়, কারণ অন্ধকারের দানব এবার চিরতরে শেষ হয়ে গিয়েছিল। এরপর দেখা যায় সাং আর কেটি তাদের শহরে ফিরে এসেছে আর তারা দুজনে মিলে তাদের এই অদ্ভুত জার্নির কথা তাদের বন্ধুদেরকে বলছিল, কিন্তু কেউই তাদের কথা বিশ্বাস করছিল না। ঠিক তখনই একটা জাদুর পোর্টাল খুলে যায় আর একজন জাদুকর বাইরে বেরিয়ে আসে। সে সাংকে জিজ্ঞেস করে তোমার কাছে কি ওই রিংগুলো এখনো আছে? সাং তখন প্রাউডলি বলে হ্যাঁ, ওই রিংগুলো আমার কাছেই আছে। আর জাদুকর তখন সাং আর কেটিকে তার পিছু করতে বলে। তারা দুজনে সেই পোর্টাল দিয়ে গায়েব হয়ে যায় আর সেখানে থাকা সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়েছিল। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটা আমাদেরকে একটা গভীর শিক্ষা দেয়। ওয়েনু 1000 বছর ধরে ক্ষমতা, টাকা আর অমরত্ব পেয়েও কখনো সত্যিকারের শান্তি পায়নি, কারণ মানুষের লোভ তাকে অন্ধ করে দেয়। জীবনের আসল সুখ বা শান্তি কোনো জাদুকরি রিং, টাকা বা ক্ষমতায় লুকিয়ে থাকে না। আসলে শান্তি থাকে আমাদের পরিবার, আপনজন আর ভালোবাসার মাঝে। অতিরিক্ত লোভ আর অতীতকে আঁকড়ে ধরে রাখার কারণেই ওয়েনুকে শেষ পর্যন্ত নিজের জীবনটা হারাতে হয়েছিল। অন্যদিকে সাংচি আমাদেরকে শেখায় যে আমরা যতই দূরে পালাই না কেন, নিজের অতীত বা শিকড়কে কখনো অস্বীকার করা যায় না। আমাদের সবার ভেতরেই ভালো আর খারাপ আছে। যেমন সাংচির ভেতরে ছিল তার বাবার আগ্রাসী রূপ, আবার তার মায়ের শান্ত স্বভাব। কিন্তু আমরা কোন পথটা বেছে নেব সেটাই আমাদেরকে আমাদের আসল পরিচয় তৈরি করে। তাই জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, কখনো নিজের অতীত বা ভুল নিয়ে ভয় পেয়ে পালিয়ে বেড়াবেন না, বরং সাহসের সাথে তার মুখোমুখি হবেন আর নিজের ভেতরের আলোটাকে জাগিয়ে তুলবেন। কে জানে, হয়তো আপনার ভেতরেও লুকিয়ে আছে এমন কোন সুপার হিরো যে শুধু একটা সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় বসে আছে। এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন আয়ান ভাই। তিনি বলেছিলেন, ভাই আমার নাম আয়ান, আমি আপনার ভিডিও দেখি, অনেক খুশি হয়ে যাই, অনেক ভালো লাগে, আমার নাম নিয়েন। এই তো ভাই নিয়ে নিলাম। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।